ক্লাস 9 এর ছাত্রছাত্রীরা, আজকে আমরা তোমাদের পরমাণু গঠনের 7 নম্বর থেকে করাবো। 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো আমরা পড়েছিলাম। আজকে আমরা 7 নম্বর থেকে স্টার্ট করছি। তোমরা মন দিয়ে অঙ্কগুলো দেখো, ঠিক আছে? আমরা চলে গেলাম 7 নম্বর অঙ্কে। তো 1 থেকে 5 পড়েছিলাম, আজকে 6 নম্বর থেকে স্টার্ট করছি। তোমরা অঙ্কগুলো মন দিয়ে দেখো, ঠিক আছে? তাহলে পরমাণু গঠন, অধ্যায় হচ্ছে তোমার পরমাণু গঠন নাম্বার 6। তোমাদের হচ্ছে কোন পরমাণুর এল কক্ষে চারটি ইলেকট্রন বর্তমান। পরমাণু নিউট্রন সংখ্যা তোমাকে বলেছে 7। পরমাণুটির পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা কত? দেখো, এখানে আমাদের বলছে কোন পরমাণুর এল কক্ষে, অর্থাৎ দ্বিতীয় কক্ষ, কে কক্ষপথ হচ্ছে প্রথম কক্ষপথ, এল কক্ষপথ হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। দ্বিতীয় কক্ষপথে তোমার ইলেকট্রন সংখ্যা 4, পরমাণুটির নিউট্রন সংখ্যা 7। তাহলে তোমাকে বলছে পরমাণুটির পরমাণু ক্রমাঙ্ক কত এবং ভর সংখ্যায় বা কত। তাহলে দেখো, আমাদের এখানে এল কক্ষপথ, তাহলে এই পরমাণুর ক্ষেত্রে এল কক্ষপথের কথা বলেছে, তারপরে এটাই লাস্ট কক্ষপথ এই পরমাণুর ক্ষেত্রে। তাহলে পরমাণুটির কে কক্ষপথে তাহলে কটা থাকবে? দুটো, তাই না? তাহলে আমরা বলছি, দেখো উত্তর পত্রে আমরা চলে আসলাম। তোমরা দেখো প্রত্যেকে, তাহলে পরমাণুটি আমরা বলবো পরমাণুটির তাহলে কে কক্ষে ইলেকট্রন সংখ্যা তাহলে দুটি। পরমাণুটির এল কক্ষে ইলেকট্রন সংখ্যা 4টি। তাহলে পরমাণুটির মোট ইলেকট্রন সংখ্যা, তাহলে আমরা বলছি পরমাণুটির মোট ইলেকট্রন সংখ্যা, তাহলে দেখো 2 + 4 6টি। আমরা জানি কোন পরমাণুর প্রোটন সংখ্যা সমান সমান ইলেকট্রন সংখ্যা। তাহলে আমরা জানি কোন পরমাণুর প্রোটন সংখ্যা সমান সমান ইলেকট্রন সংখ্যা। আমরা জানি কোন পরমাণুর প্রোটন সংখ্যা সমান সমান ইলেকট্রন সংখ্যা। তাহলে পরমাণুটি
প্রোটন সংখ্যা কত? আমরা বলবো 6। তাহলে পরমাণু ক্রমাঙ্ক 6 হবে। তাহলে অতএব পরমাণু ক্রমাঙ্ক তাহলে কত? 6 হবে। তাহলে পরমাণুটির ভর সংখ্যা, তাহলে আমরা বলবো পরমাণুটির ভর সংখ্যা আমরা জানি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক প্লাস নিউট্রন সংখ্যা 7। তাহলে আমরা 6 + 7 = 13। এটা একটা অ্যানসার তোমাদের, আর পরমাণু ক্রমাঙ্ক একটা অ্যানসার। তাড়াতাড়ি তোমরা টুকে নাও। আমরা পরের অঙ্কে চলে আসলাম। দেখো নাম্বার 7। নাম্বার 7 দেখো বলছে কে এর পরমাণু ক্রমাঙ্ক পরমাণু ক্রমাঙ্ক 19, কে প্লাস আয়নের ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা কত? দেখো এখানে বলছে কে পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যা। আমরা উত্তর পত্রে চলে আসলাম। আমরা বলছি কে পরমাণু ক্রমাঙ্ক কত? আমরা বলবো 19। কে প্লাস আয়ন অর্থাৎ কে প্লাস আয়ন অর্থাৎ কে প্লাস আয়নে তাহলে কে পরমাণুর ইলেকট্রন সংখ্যা, তাহলে কে পরমাণুর ইলেকট্রন সংখ্যা 19। এখন কে প্লাস আয়নে একটি ইলেকট্রন কম থাকবে। কেন? কে পরমাণু তার সর্ববহিস্থ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন বর্জন করে কে প্লাস আয়নে পরিণত হয়। ঠিক আছে, তাহলে আমরা বলবো এখন কে পরমাণু তার সর্ববহিস্থ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে বা বর্জন করে কে প্লাস আয়নে পরিণত হয়। কে প্লাস আয়নে পরিণত হয়, তাহলে আমরা বলবো কে প্লাস আয়নের ইলেকট্রন সংখ্যা কত হবে? কে পরমাণুর ইলেকট্রন সংখ্যা 19। তাহলে আমরা বলবো 19 থেকে 1 চলে গেছে 18টি ইলেকট্রন সংখ্যা কে প্লাস আয়নের। আর তাহলে প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা যা ছিল তাই থাকবে, মানে 19ই থাকবে, কারণ প্রোটন সংখ্যা পরমাণু নিউক্লিয়াসে থাকে, তাই না? তাহলে আমরা বলবো অতএব কে প্লাস আয়নের ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা,
তাহলে কে প্লাস আয়নের প্রোটন সংখ্যা 19। মনে রাখবে পরমাণুর শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন বর্জন হয়, গ্রহণ হয়, প্রোটন নয়। প্রোটন কিন্তু পরমাণুর নিউক্লিয়াসের ভেতরে থাকে, তাহলে প্রোটন সংখ্যা কখনোই কমবে না বা বাড়বে না। ইলেকট্রন বর্জন হলে বা গ্রহণ হলে প্রোটন সংখ্যা কোনো কম বা বেশি হবে না, ঠিক আছে? ইলেকট্রন সংখ্যা কম হবে বা বেশি হবে, বর্জন করলে কমে যাবে আর গ্রহণ করলে ইলেকট্রন সংখ্যা বেড়ে যাবে। প্রোটন সংখ্যা যা ছিল তাই থাকবে, তাই প্রোটন সংখ্যা ছিল 19ই থাকবে, কিন্তু খালি ইলেকট্রন সংখ্যা যেহেতু একটা ইলেকট্রন বর্জন করেছে তাই পরমাণুটি কে প্লাস আয়ন হয়েছে, ঠিক আছে? একটা ইলেকট্রনের জন্য মাইনাস হয়ে 18 হয়েছে। অঙ্কটা টুকে নাও। আমরা পরের অঙ্কে চলে আসলাম। দেখো নাম্বার 8, 8 নাম্বার, একটি পরমাণু কে কক্ষে দুটি এল কক্ষে আটটি এবং এম কক্ষে দুটি ইলেকট্রন আছে। দাঁড়ি মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত? মৌলটির যোজ্যতা কত? দেখো আমরা উত্তরপত্রে চলে গেলাম। আমরা বলছি দেখো মৌলটির কে কক্ষে ইলেকট্রন সংখ্যা দুইটি। মৌলটির এল কক্ষে ইলেকট্রন সংখ্যা 8টি। মৌলটির এম কক্ষে ইলেকট্রন সংখ্যা 2টি। তাহলে মৌলটির পরমাণু ক্রমাঙ্ক মৌলটির পরমাণু ক্রমাঙ্ক মোট ইলেকট্রন সংখ্যায় মৌলটির পরমাণু ক্রমাঙ্ক হবে, কারণ আমরা জানি কোন পরমাণুর প্রোটন সংখ্যা সমান সমান ইলেকট্রন সংখ্যা। তাহলে এখানে প্রোটন সংখ্যা যা হবে ইলেকট্রন সংখ্যায় তাই হবে। আবার প্রোটন সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক পারমাণবিক সংখ্যা এরা একই অর্থ, একই কথা। তাহলে পরমাণু ক্রমাঙ্ক কত হবে? 2 + 8 + 2 12টি।
তাহলে পরমাণু ক্রমাঙ্ক কত? আমরা বলবো 12। এবার তোমাকে বলছে মৌলটির যোজ্যতা কত? মৌলটির দেখো শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? দুটো। এখন এই দুটো যদি ইলেকট্রন বর্জন করে, এই দুটো ইলেকট্রন যদি ছেড়ে দেয় শেষ কক্ষপথ থেকে, তাহলে ওর লাস্ট কক্ষপথ হয়ে যাবে এল কক্ষপথ। এল কক্ষপথে কটা আছে? 8টা। তাহলে নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করলো, তাই না? তাহলে আমরা বলবো মৌলটির যোজ্যতা 2 হবে। মৌলটির দুই। তোমরা টুকে দাও অঙ্কটি। আমরা চলে আসলাম পরের অঙ্কে। দেখো নয় নম্বর তোমাকে বলছে কপার পরমাণু যার 63 29, ভর সংখ্যা হচ্ছে 63, পারমাণবিক সংখ্যা হচ্ছে 29। এই পরমাণুতে প্রোটন সংখ্যা কমা নিউট্রন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা কত? পরমাণুটিতে আরো দুটি নিউট্রন যুক্ত করা হলে নিউট্রন যুক্ত করা হলে পরমাণুটিকে কি আকারে লিখবে? কি আকারে লিখবে? দেখো পরমাণুটির কপার পরমাণু, এই কপার পরমাণুর 63 হচ্ছে ভর সংখ্যা আর 29 হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, তাই না? তাহলে আমরা বলছি কপার পরমাণুর ভর সংখ্যা হচ্ছে 63, কপার পরমাণুর প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা 29 29, কপার পরমাণুর নিউট্রন সংখ্যা, কপার পরমাণুর ইলেকট্রন সংখ্যা 29 হবে, কারণ আমরা জানি কোন পরমাণুর প্রোটন সংখ্যা সমান সমান ইলেকট্রন সংখ্যা, তাহলে 29 হবে ইলেকট্রন সংখ্যা। এবার আমরা চলে যাচ্ছি পরমাণুটির ভর সংখ্যা। পরমাণুটির ভর সংখ্যা কত হবে? আমরা জানি পরমাণুটির প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, তাই না?
তাহলে নিউট্রন সংখ্যা কত, ভর সংখ্যা থেকে বাদ দিলে পেয়ে যাব পরমাণুটির নিউট্রন সংখ্যা আমরা কি করে পাবো, ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। তাহলে ভর সংখ্যা কত 63, প্রোটন সংখ্যা 29, 9 আছে 13, 4 হলে হাত কাটলো 1, 2 এর রেখে 3, 3 3 এ 6। তাহলে নিউট্রন সংখ্যা 34। এবার তোমাকে বলছে পরমাণুতে আরো দুটি নিউট্রন যুক্ত করা হলে এখন পরমাণুটিতে আরো দুটি নিউট্রন যুক্ত করা হলে পরমাণুটির নিউট্রন সংখ্যা বেড়ে হয় কত, পরমাণুটির নিউট্রন সংখ্যা বেড়ে হয়, ছিল 34, আরো দুটি যুক্ত হয়ে গেল, ছিল 34, আরো দুটো নিউট্রন যুক্ত হয়ে গেল 36, 36টি নিউট্রন। তাহলে এখন পরমাণুটিকে কি আকারে লিখবে, তাহলে দেখো তাহলে এখন দুটো নিউট্রন যুক্ত হতে ভর সংখ্যা পরিবর্তন হয়ে যাবে। তাহলে পরমাণুটি ভর সংখ্যা কি হবে, প্রোটন সংখ্যা তোমার 29টি আছে প্লাস 36, নিউট্রন সংখ্যা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, 36 হয়ে গেছে। তাহলে আমরা জানি প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা 9 6 15 5 3 দিয়ে 5 1 6 65 হয়ে গেল। তাহলে আমাদের ভর সংখ্যা কি হবে, পরিবর্তন হয়ে যাবে। এখন পরমাণুটিকে কি আকারে লিখবে, এখন পরমাণুটির আকার, এখন পরমাণুটিকে কি আকারে লিখবে, পরমাণুটিকে লেখা হয়, দেখো যে আমরা 65 হচ্ছে ভর সংখ্যা আর 29 হচ্ছে নিউট্রন সংখ্যা। 65 হচ্ছে ভর সংখ্যা, 29 হচ্ছে নিউট্রন সংখ্যা কপার পরমাণু। এই আকারে লিখবো, তোমরা টুকে নাও। আমরা পরের অঙ্কে চলে আসলাম, দেখো নাম্বার 10। নম্বর দেখো নাম্বার 10, একটি পরমাণুর কে কক্ষে দুটি এল কক্ষে 8টি এল কক্ষে
8টি ও m কক্ষে 3টি ইলেকট্রন বর্তমান। পরমাণুটির পরমাণু ক্রমাঙ্ক প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। পরমাণুটির যোজ্যতা কত? পরমাণুটি থেকে তিনটি ইলেকট্রন সরিয়ে নিলে কি হবে? তাহলে দেখো এখানে বলছে তোমাকে একটি পরমাণুর কে কক্ষে দুটি, আমরা উত্তরপত্রে চলে গেলাম। একটি পরমাণুর কে কক্ষে ইলেকট্রন আছে কটা? দুটি। পরমাণুটির এল কক্ষে ইলেকট্রন আছে কটা? 8টি। পরমাণুটির এম কক্ষে ইলেকট্রন কটা আছে? 3টি। তাহলে পরমাণুটির পরমাণু ক্রমাঙ্ক কত? তাহলে আমরা বলবো পরমাণুটির পরমাণু ক্রমাঙ্ক কত হবে? মোট ইলেকট্রন সংখ্যা, তাহলে 2 + 8 + 3 13 13। প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। পরমাণুটির প্রোটন সংখ্যা কত হবে? ওই 13টি হবে। আর ইলেকট্রন সংখ্যা 13টি হবে। কেন? আমরা জানি কোন পরমাণুর প্রোটন সংখ্যা যা হয় ইলেকট্রন সংখ্যাও তাই হয়। তাহলে আমরা বলবো পরমাণুটির ইলেকট্রন সংখ্যা 13ই হবে। এবার তোমাকে বলছে পরমাণুটির যোজ্যতা কত? পরমাণুটির যোজ্যতা তাহলে কি হবে? শেষ কক্ষপথ থেকে 3টা ইলেকট্রন যদি বর্জন করে, দেখো কে কক্ষপথে 2টি, এল কক্ষপথে 8টি, এম কক্ষপথে 3টি, তাহলে শেষ কক্ষপথ এখানে এই পরমাণুটির 3টি ইলেকট্রন আছে শেষ কক্ষপথে। এই কক্ষপথ থেকে যদি 3টা ইলেকট্রন ছেড়ে দেয় বা ত্যাগ করে বা বর্জন করে, তাহলে পরমাণুটির দ্বিতীয় কক্ষপথে কটা থাকবে? 8টা ইলেকট্রন, তাই না? তাহলে আমরা বলবো পরমাণুটির যোজ্যতা কত হবে? 3 হবে। কেন? 3টা বর্জন করে পরমাণুটি কি হবে? নিকটতম নিষ্ক্রিয় মোডে ইলেকট্রন বিন্যাস লাভ করবে, তাই না? 8।
শেষ কক্ষপথে যদি 8টা থাকে তবে পরমাণুটি নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে। তাহলে 3টি হচ্ছে পরমাণুটির যোজ্যতা, 3 হচ্ছে পরমাণুটির যোজ্যতা হয়ে গেল। এবার তোমাকে বলছে এখন পরমাণুর দিকে 3টি ইলেকট্রন সরিয়ে নিলে কি হবে। তাহলে এখন পরমাণু থেকে 3টি ইলেকট্রন সরিয়ে নিলে পরমাণুটি কি হবে, পরমাণুটি দেখো ক্যাটায়নে পরিণত হবে, অর্থাৎ ধনাত্মক আয়নে পরিণত হবে, 3 একক যুক্ত ধনাত্মক আয়নে পরিণত হবে। তাহলে আমরা বলবো পরমাণুটি 3 ক্যাটায়ন, পরমাণুটি তাহলে ধনাত্মক আয়নে পরিণত হবে। তোমাকে বলছে 3টি ইলেকট্রন সরিয়ে নিলে কি হবে, পরমাণুটি ক্যাটায়ন বা ধনাত্মক আয়নে পরিণত হবে। ঠিক আছে, পরমাণুটি ক্যাটায়ন বা ধনাত্মক আয়নে পরিণত হবে। ক্লাস 9 এর ছাত্রছাত্রীরা আজকে আমরা এই 10 অবধি অঙ্ক করলাম। ঠিক আছে, আগামী ক্লাসে অর্থাৎ নেক্সট ক্লাসে আমরা এই পরমাণু গঠনের বাকি অঙ্কগুলো কমপ্লিট করব। তোমরা বাড়িতে ভালো করে মন দিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস চালিয়ে যাও। ঠিক আছে, আজকে রাখলাম তাহলে।